আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের এই যে স্যার আছে না, জেডাই খান পান্না, উনি গত জুলাই আগস্টে প্রথম লাইমলাইটে আসেন সরকার বিরুদ্ধে একটা মামলা করে গুলি চালাইতে পারবে না। এরপরে সব ঘটনা অঘটনা হওয়ার পরে উনি এরপরে শুরু করেন, আমি মুক্তিযোদ্ধা, আমি জয় বাংলার লোক, আমি মঞ্চ একাত্তর খুলেছি, আমি বঙ্গবন্ধুর বাড়িতে যাব, ফুল নাটক করতে করতে গেলেন। এক পর্যায়ে উনি ঘোষণা দিলেন, যদি সুযোগ পাই আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব। ওইটাও গেলেন। এই যাইতে যেতে হঠাৎ করে গত 2 দিন আগে 3 দিন আগে আপনারা জানেন যে ভিডিওটা আমি ভাইরাল করে দিয়েছিলাম, যে উনি হঠাৎ করে টিভিতে দেখলাম যে উনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন, এবং এটা শেখ হাসিনার আইনজীবী, মানে আগের আইনজীবী বাদ ওনাকে নিয়েছেন। পরে খোঁজ দিয়ে জানতে পারলাম যে ওনার এই যত আপিল, মানে আইনজীবী হওয়ার জন্য যত কাগজপত্র সব নাজনীন নাজনীন নামে একজন আইনজীবী আছে, যে যার ভাই বর্তমানে একজন সাবেক মেজর জেনারেল সম্ভবত, ওনার ভাই এই নাজনীন হাসান, জিয়াউল হাসানের বোন, উনি সব ব্যবস্থা করেছেন যে উনি এখন শেখ হাসিনার পক্ষে যাবেন। তখন আমরা ফোন দিই আমাদের এক বোনের মাধ্যমে, সেই ফোনে প্রথমে কথা বলে, এবং ওনাকে যখন বলা যায় আইসিটি করতো ভুয়া, শেখ হাসিনা বলছে আইসিটি করতো অবৈধ এসে, তখন উনি বলেন যে পারলে ঠেকাও আইসিটি কোড। মানে এমন একটা ভাব যে তোমরা পারলে ঠেকাও আইসিটি রে, মানে উনি সব বৈধতা দিয়ে দিচ্ছেন ওনার কথাবার্তা। এই ভিডিও আমি ভাইরাল করি, পরে আমার ওই বোন দেয়, আরো অনেকে দেয়, হাজার হাজার শেয়ার হয়। এরপরে সম্ভবত উনি একটু বিপদে পড়ে গেলেন। আবার এইদিকে এবি পার্টির ওই যে এবি পার্টির যেই প্রেসিডেন্ট আছে, মঞ্জুরুল হক মঞ্জু, উনি বলছিলেন যে আইসিটি কোর্টের হওয়ার জন্য, প্রধান হওয়ার জন্য তো জেডাই খান পান্না নিজেই বহু চেষ্টা করছেন। যেটা মানে এখন আমাদের ওই যে আছে, তাইজুল ইসলাম আছে, তাইজুল ইসলামের জায়গাটা উনি নেওয়ার চেষ্টা করছিলেন, পারেন নাই। এরপরে উনি এখন শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন। যখন এই ভিডিও ভাইরাল হয়ে গেল, যখন আমরা সব চিল্লাচিল্লি করা শুরু করলো, যখন সবাই গালাগালি করা শুরু করলো, তখন সম্ভবত ওনার আপনার একটু মাথা ঠিক হওয়া শুরু করছে। আবার এর দিকে সম্ভবত একটা হুমকি ধমকিও খাইছে, কারণ ওই যে নাজনীন হাসান যার কথা বললাম, তারে তাইজুল অলরেডি হুমকি দিছে যে ভাইয়ের পক্ষে বেশি কথা কইস না, উল্টা পাল্টা করলে তোরে জেলে ঢুকাই দেবো, তোর বিরুদ্ধে বহুত কমপ্লেন পাই। এগুলো সম্ভবত সব কিছু মিলে উনি একটা ভয়ও পাইছেন যে বাবারে, আমি যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে তাইজুল যদি আমার আবার ঢুকাই দেয় ভিতরে। যদিও ওনার বিরুদ্ধে একটা মামলা হওয়ার পর সেই মামলা থেকে ওনাকে রক্ষা করেছিলেন সেই জামাতের শিশির মনির, মনে আছে তো আপনাদের, জামাতের শিশির মনির। আর ওই যে মঞ্জুলক মঞ্জুকে, এবি পার্টির প্রেসিডেন্ট, উনি হচ্ছে যে, যেই আব্দুর রাজ্জাক জামাতের বিশাল বড় নেতা ছিলেন, যিনি জামাতকে ভেঙে এবি পার্টি করে দিয়েছিলেন পরে, সেই এবি পার্টির প্রধান, মানে আপনার ওই আব্দুর রাজ্জাকের লোক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চিনেন তাদের, সুতরাং তারা আমাদের চেয়ে আরো ভালো জানে যে কে কি করছে, কারণ যেহেতু জামাতের বি টিম, এবি পার্টি। এগুলোর পরে হঠাৎ করে আজকে সকালে কি ঘোষণা দিলেন উনি, যে আমি শেখ হাসিনার পক্ষে উম, দাঁড়াবো না, কারণ শেখ হাসিনা নিজেই এই কোর্ট মানেন না, সুতরাং আমার পার্টি যদি না মানে, মানে শেখ হাসিনা যদি না মানে, তাহলে আমি এই কোর্টে দাঁড়ায় কি করব। সুতরাং আমি কে ক্ষমা করে দিয়েন। অনেকে আমারে পাগল বলে, অনেকে অনেক রকম কথা বলে, আমাকে পাগল করে দিন। আজকে ওনার এই বক্তৃতা, মানে ভিডিও লাইভ, উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়েও শেষ করেছেন। তো কথা হচ্ছে স্যার, আপনি এতদিন জানেন নাই, আজকে 9 মাস ধরে আমরা বলতেছি যে এই আদালত মানি না, এটা ক্যাঙ্গারু কোর্ট, এই আদালত মানি না। শেখ হাসিনা নিজে বলছে আই ডোন্ট কেয়ার, বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্র পত্রিকাতে আসছে উনি ক্যাঙ্গারু কোর্ট বলছেন। এরপরও আপনি জানেন নাই, আপনি আজকে জানছেন স্যার, মস্কারি করেন স্যার। উনি নাটক, উরি নাটক রে, ওনার নাটকের আর শেষ নাই। আসলে উনি কি চাইছিলেন জানেন, যে শেখ হাসিনা এখন ইন্টারন্যাশনালি সমস্ত মিডিয়াতে আছে, আর ইন্টারন্যাশনাল মিডিয়া থাকার কারণে যদি এটা চালানো যায়, এটা একটা প্রচার করা যায়, তাহলে উনিও একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে যাবেন। উনি বুঝে গেছেন আওয়ামী লীগ বেশি সময় নেই, যে কোনো মুহূর্তে দাঁড়াইবো আইবো। এরপরও যদি ওনারা যদি ব্যারিস্টার সাহেবেরও যদি কখনো আইনমন্ত্রী করে দেওয়া হয়, বা ব্যারিস্টার সাহেবের যদি আওয়ামী লীগের বিশেষ পোস্ট দিয়ে দেওয়া হয়, প্রেসিডিয়াম সদস্য বানায় দেওয়া হয়, এইসব চিন্তাভাবনা থেকে এই বুড়িটা ভীমরতি ধরছিল। আর ভীমরতিটা ধরা খাইল যখন আমরা সবাই, আপনারা সকলে মিলা শুরু করলেন ওনার ওই ভয়েস রেকর্ডটা ফাঁস করে দেওয়ার।
এখন উনি নতুন নাটক, যে উনি শেখ হাসিনার পক্ষে না, উনি জয়, টিউলিপ, তারপরে ববি, পুতুল, এদের পক্ষে দাঁড়াবেন দুদুকের বিরুদ্ধে। যে দুদুকের আইনজীবী যদি উনি হইতেও না পারেন এদের পক্ষে যে আইনজীবী আছেন তার পক্ষ হইয়া উনি আইনি লড়াই চালিয়ে যাবেন বা আইনের পরামর্শ দিবেন। তো তোমার কাছে কি বেটা কেউ চাইছে নাটক করো? খালি নাটক। তো এই নাটকগুলো করছে। আর এদিকে আরেকটা জিনিস দেখেন, গত 2 দিন ধরে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে মামলা করেছে বাংলাদেশে এই দুদু বাইয়ে, এগুলা নিয়ে সারা ব্রিটেনে একটা হই হই রইল। সরকারি দল, বিরোধী দল, ছোট দল, বড় দল সব এক হয়ে গেছে। সবারই কথা হচ্ছে যে টিউলিপের বিরুদ্ধে যা হচ্ছে এগুলা ঠিক না, এটা অবৈধ কোড। এবং সেইখানে সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় যেই ব্যাপার সেইটা হচ্ছে যে তার পক্ষে এখন এই যে ডেভিড বার্গম্যান, জামাতের আইনজীবী, উনিও প্রবন্ধ লিখে ফেলছেন। এরপরে আপনার জামাতের আরেকজন আইনজীবী, যেটা যে 2011 সালে, 2011 সালে যখন আইসিটি করা হয়, জামাতের পক্ষে যে আইনজীবী ছিলেন জন কেমি, উনিও এখন টিউলিপের পক্ষে। এরপরে আছে আরও 6 জন। তো আরও 6 জনের মধ্যে যেমন ডোমিনিক কেসি আছে, অ্যাটর্নি জেনারেল যিনি। এরপরে আপনার গত সরকারের, ব্রিটেনের গত সরকারের আপনার বিচারমন্ত্রী, আইন ও বিচারমন্ত্রী ডেভিড গব আছে, রবার্ট সাহেব আছে। এরকম 6 জন আইনজীবী যারা ব্রিটেনের সর্বোচ্চ পদকধারী। আগে ছিল রানী পদক, এখন হচ্ছে রাজারা পদক দেয়। মানে এরা 6 জন ব্রিটেনের সর্বোচ্চ পদকধারী। এবং এরা যদি শুধু ব্রিটেন নয়, পৃথিবীর যে কোনো কোর্টে যার পক্ষে দাঁড়ায়, কোন একটা পক্ষে যদি দাঁড়ায়, জাস্টিস তখন কথা বলতেও ভয় পায়। তার কারণ জাস্টিস বুঝে যে এরা যখন দাঁড়াইছে এই কোর্টে, তাদের পক্ষেই যাবে রায়। কারণ তারা জেনে শুনে দাঁড়ায়, তারা অনেক গবেষণা করে এগুলো দাঁড়ায়, তারা যত্রতত্র দাঁড়ায় না। আমাদের উকিলদের মতো না যে ওই যে 200 টাকা দিলে এই পক্ষে, 300 টাকা দিলে ওই পক্ষে না। এইখানের এইটা। আর এদের আজকে মানে গতকালকের গার্ডিয়ানে যে ইন্টারভিউ নিছে এইসব অ্যাডভোকেটদের, ওরা সরাসরি বলছে যে টিউলিপ সিদ্দিকী এই দেশের নাগরিক, মানে ব্রিটেনের নাগরিক। উনি জন্ম এখানে, এখন পর্যন্ত এখানে, এখানের মন্ত্রী ছিলেন, এখানের সংসদ সদস্য, এইখানের ছিলেন। উনি তো পলাতক না, ওনাকে তো পাওয়া যায়। পলাতক কেন বলবেন? ওনার ব্যাপারে কোনো চিঠি বা কিছু হইতে হইলে, ওনারা ডাকাইতে হলে আপনার ব্রিটিশ অ্যাম্বাসিতে বলবেন, ওরাই করে দিবে সব ব্যবস্থা, ওরাই উকিল দিবে সব। তা না করে আপনার পলাতক দেখে একটা রায় দিয়ে দিবেন, মস্কারি। কিন্তু এগুলো নিয়ে একটা হইচই এখানে, সরকার বিরোধী দল সব এক পক্ষ হয়ে গেছে, সবাই টিউলিপের পক্ষে। কারণ এটা ভাই ব্রিটিশ নাগরিক, এটা আমার আপনার মতো ফালতু না যে আমরা ওই যে বাংলাদেশি নাগরিক মামলা কইরা দিলেন, এটা ব্রিটিশ নাগরিক। এখানে আপনার মস্কারি চলে না। এবং উনি প্রভাবশালী, এখানকার মন্ত্রী ছিলেন, উনি এমপি এখনো রানিং। সুতরাং ওনার লগে মশকারি করবেন আপনি চাইলেই। তা আপনি চাইলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কালকে মামলা করবেন, যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সব করে বলেছে, এরকম মামলা করতে পারবেন? পারবেন না। এই যখন 6 জন আইনজীবী দাঁড়িয়ে গেছেন, এবং এখন যা শোনা যাচ্ছে এরা সবাই মিলে আন্তর্জাতিক আদালতে 3টি মামলা করবেন। একটা মানহানির মামলা, একটা এই যে দুদক যে অবৈধ কার্যক্রমগুলো করছে টিউলিপের বিরুদ্ধে এগুলো নিয়ে মামলা, এবং এই আইসিটি কোর্ট নিয়ে একটা মামলা করে দিবেন। মানহানির মামলা করলে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের যে রিজার্ভ আছে এই রিজার্ভের পুরো টাকা ঢাইলা দিয়েও তারা রক্ষা করতে পারবেন না, সব নিয়ে টান দিবে। কারণ হচ্ছে এটা মশকারি নেই। এবং আন্তর্জাতিক আদালতে এইসব উকিলের বিরুদ্ধে দাঁড়ানোর মতন উকিল এখনো বাংলাদেশে তৈরি হয় নাই। ওই শিশির মনির তারা তো এদের যে জুতা সাফ করার মতো না। কারণ শিশির মনির তাদের মতন যেসব ব্যারিস্টার আছে বাংলাদেশে, এরা এখানে রাস্তায় হাঁটলেই পাওয়া যায়, প্রতি পদে পদে। এরা হচ্ছে যে ওই যে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদের মতো আইনজীবী, এখানে লক্ষ লক্ষ, 2 পয়সার দাম নাই। সুতরাং অবস্থা খুবই খারাপ। আর এই অবস্থা খারাপ সবকিছু দেখেই আজকে বুড়া ভামের ভীমরতি ডাকছে, তাই উনি মাইকিং করলেন আইসা যে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতেছি না, কারণ আমার যেই আসামি উনি নিজেই এ কোর্ট মানেন না, উনি এই রায় মানেন না, সুতরাং ওনার পক্ষে আর দাঁড়াইতেছি না। তো তুমি ভীমরুল, তোমারে কে দাঁড়াইতে কইছিল? তোমারে কেউ বলছিল দাঁড়াইতে? মানে এই ব্যাটা হচ্ছে যে নিজের প্রচার সব সময়। সুতরাং নাটক কম করো প্রিয়। আবারও বলি, জয় বাংলা। বাংলাদেশে আইনের আকাশে যেন মেঘ আর রোদের খেলা চলছে।
17 থেকে 27 নভেম্বর, মাত্র 10 দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো 21 বছরের সশ্রম কারাদণ্ড। সাথে বোনাস হিসেবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও দিয়েছে 5 বছর করে জেল। এই রায়ে বড় একটি প্রশ্ন উঠেছে। প্লটের আবেদন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা করেননি, আবার অনিয়ম করেছে রাজুক, সেখানে শেখ হাসিনার চেয়ে রাজুকের কর্মকর্তারা কেন কম শাস্তি পেলেন? দর্শক, আইনি পালা যখন এই ঝড়, ঠিক তখনই আরেক ঝড় তুললেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেরাই খান পান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। নিয়োগের অনুমোদন পাওয়ার 5 দিনের মাথায় বললেন ভুল করেছেন, যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত, সেখানে তিনি রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর পদ নিতে আগ্রহী নন। আইন বিশেষজ্ঞরা বলছেন আইসিটি নিয়ে আস্থার সংকট বাড়িয়ে দিলেন জেরাই খান পান্না। কারণ জনাব পান্না যে অভিযোগ তুলে সরে গেলেন, একদিন আগে সেই একই অভিযোগ এসেছে আটলান্টিকের উপর থেকে। লন্ডনের হাউজ অব লর্ডসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রিটিশ রাজনীতিবিদ ও আইনজীবীরা বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। দর্শক, যেন তেন আইনজীবী নয়, এই কথাটি বলেছেন নামকরা ব্রিটিশ আইনজীবী জন ক্যামিক, যিনি 2011 সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন। আবার একই অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি নামকরা আইনজীবীরা। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে বিচার কি আইনের গতিতে চলছে, নাকি রাজনীতি তার থেকেও দ্রুত দৌড়াচ্ছে? এর আড়ালে কি লুকিয়ে আছে পুরনো সেই কৌশল যে আমরা মাইনাস ফর্মুলা নামে চিনি, যা প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন থেকে দূরে রাখার এক মোক্ষম চাল? ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা হয় 27 নভেম্বর। শুধু তিনিই নন, এই রায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আরেকটি মামলায় 5 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সবাইকে অর্থদণ্ড দেওয়া হয়। দর্শক, এই মামলার আইনি ভিত্তিগুলো একটু দেখে আসি। আদালত বলেছেন, প্লট বরাদ্দের প্রক্রিয়াটিতে রাজুক বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করেনি। মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে নিজের এবং পরিবারের অন্য সদস্যদেরও নামে 6টি প্লট বরাদ্দ দেন। তবে এসব প্লট বরাদ্দ পেতে তিনি নিজ থেকে কোনো আবেদন করেননি। অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দ পেতে হলে প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হয়। রাজুক যে বিধি মেনে প্লট বরাদ্দ দেয়, সেই বিধির 5 নম্বর ধারায় বলা আছে, প্রেসক্রাইবড ফর্ম ছাড়া আবেদন করা যাবে না। কিন্তু আদালত জানিয়েছেন, শেখ হাসিনার ক্ষেত্রে প্রেসক্রাইবড ফর্মে কোনো আবেদনই ছিল না, বরং তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে প্লট বরাদ্দের নোট তৈরি করা হয়। এর মানে হলো আবেদনকারী ছাড়াই প্লট বরাদ্দ। বিষয়টি যেন দোকানে না গিয়ে পিৎজা হোম ডেলিভারি পাওয়ার মতো ঘটনা। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, এতে দোষ কার? পিৎজা শপের, নাকি ডেলিভারি ম্যানের, নাকি যিনি পিৎজাটি রিসিভ করলেন তার? এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দিক হলো এর দায়ভার বন্টনে ভারসাম্যহীনতা। আদালত নিজেই পর্যবেক্ষণ করেছেন যে রাজুক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অন্যায় করেছে। আদালত বলেছেন, রাজুকি যদি আইন না মানে তাহলে কে মানবে? যদি প্লট বরাদ্দ আইনি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়, তবে প্রধানত রাজুক কর্মকর্তাদের উপর কঠোর শাস্তির প্রয়োজন ছিল। কিন্তু রায় পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনা 21 বছরের সাজা পেলেও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে মাত্র 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই রায়টিও রাজনৈতিক কিনা সে প্রশ্ন তুলছেন কোনো কোনো আইন বিশেষজ্ঞ। দর্শক, আন্তর্জাতিক আদালত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে 27 নভেম্বর ফেসবুকে লাইভ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাই খান পান্না। সেখানেও তিনি তোলেন বিচারিক আদালতে প্লট দুর্নীতি মামলার রায়ের প্রসঙ্গ। বলেন, যেখানে শেখ হাসিনা আবেদনই করেননি সেখানে তাকে দণ্ড দেয়া অসম্ভব।
এই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলে যুক্ত থাকার আগ্রহ জানান এই জ্যেষ্ঠ আইনজীবী। দর্শক, আইসিটিতে এক মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার পর 10 দিনের ব্যবধানে এবার বিচারিক আদালত থেকে কারাদণ্ড পেলেন শেখ হাসিনা। তবে এটি নিয়ে তেমন কোনো আলোচনা নেই চারদিকে। সরকার যেখানে বিচারকে তাদের মূল এজেন্ডার একটি বলে দাবি করছে, এ নিয়ে দেশবাসীর পক্ষ থেকে ব্যাপক চাপে থাকার কথা বারবার বলছে, সেখানে চারদিকে এতটা শীতল প্রতিক্রিয়া বিস্ময়কর। সংবাদ মাধ্যমের বড় শিরোনাম ছাড়া সোশ্যাল মিডিয়াতেও তেমন কোনো উত্তাপ নেই। এমনকি সরকার ঘনিষ্ঠরাও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। সারাদিন তারা ব্যস্ত আছেন অন্য বিভিন্ন ইস্যুতে, বরং এর চেয়ে ব্যাপক প্রচার পাচ্ছে আইসিটি থেকে যেটা এখানে পান্নার সরে আসার ঘোষণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়ার কথা ছিল জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্নার। কিন্তু ফেসবুক লাইভে এসে সবাইকে অবাক করে দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অ্যাডভোকেট পান্না। শুধু সরে যাওয়ার ঘোষণাই দেননি, সাথে কারণ হিসেবে তুলে ধরেছেন গভীর আইনি ও নৈতিক প্রশ্ন। প্রথমত পান্না বলেছেন তিনি দেখলেন শেখ হাসিনায় এই আদালতের প্রতি আস্থা নাই। তার মতে যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সেখানে তাকে ডিফেন্ড করা উচিত না, এটা অনৈতিক। একজন আইনজীবী যখন দেখেন তার মক্কেল বিচারকের প্রতি আস্থাহীন, তখন তিনি সরে দাঁড়ানোকে নৈতিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার প্রসঙ্গ তুলে ধরেন পান্না। আদালতের সঠিক উপায়ে অভিযুক্তকে ডিফেন্ড করার অবস্থা আছে কি না তা নিয়েও জানান সংশয় পড়েন এমন অবস্থায় মামলা জড়িত হয়ে কোনো লাভ নেই। দর্শক, অ্যাডভোকেট পান্নার এই পদক্ষেপ বিচারিক প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন এঁকে দিল। আইসিটি এমনিতে গত সরকার আমল থেকে আন্তর্জাতিকভাবে সমালোচিত একটি আদালত। সেখানে একজন সিনিয়র আইনজীবীর এভাবে সরে দাঁড়ানো এবং তার মক্কেলের অনাস্থাকে কারণ হিসেবে দেখিয়ে বিচার বিভাগের নিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জ করা একটি বিশাল নৈতিক ও রাজনৈতিক বিবৃতি হিসেবে ধরে নেওয়া যেতে পারে। কারণ অ্যাডভোকেট পান্না প্রশ্ন ছুড়ে দিয়েছেন, জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি। দর্শক, জেরাই খান পান্না এমন এক সময় এসব গুরুতর অভিযোগ তুলে সরে দাঁড়ালেন যখন আইসিটি নিয়ে সমালোচনার পাহাড় দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলেও। এই রায় বাংলাদেশের বিভাজনকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো। বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগ তোলা হয়েছে। সমালোচনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে। আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্টস। রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব উদ্বেগ মূলত ন্যায্য বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করা এবং বিচারিক প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটিগুলো নিয়ে। ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতার ক্ষেত্রে এই ধরনের রায় আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না, সেটাই এখন তাদের কাছে মূল প্রশ্ন। আন্তর্জাতিক মহল বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে অতীতের রাজনৈতিক প্রতিহিংসার মামলা হিসেবে দেখতে শুরু করেছে। সবশেষ তোপটি যিনি দাগিয়েছেন বহু আগে থেকেই বাংলাদেশের আইসিটি আদালতের সাথে তার নামটি জড়িয়ে আছে। তিনি হলেন ব্রিটিশ আইনজীবী জন ক্যামেক, যিনি আরো 2 ব্রিটিশ আইনজীবীর সঙ্গে 2011 সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন। আইসিটি নিয়ে তিনি জামাতের পক্ষে প্রচার চালিয়েছেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন প্রভাবশালী মহলে। শুধু জন ক্যামেক নয়, 26 নভেম্বর লন্ডনের হাউজ অফ লর্ডসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিচার প্রক্রিয়া নিয়ে এক হাত নিয়েছেন ইয়ান ডানকান স্মিথ এমপি, সিমন টানজুক, লর্ড কার্লাইল কেসি, অ্যালিস স্টুটাফোর্ডের মতো ব্রিটেনের নামকরা সংসদ সদস্য ও আইনজীবীরা। সেমিনারটিতে জন ক্যামেক বলেছেন অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নতুন কিছু করার সুযোগ ছিল। তারা শেখ হাসিনার বিরুদ্ধে দেশি আইনের অধীনে দেশি আদালতে মামলা করতে পারত। দুর্ভাগ্যবশত মনে হচ্ছে শেখ হাসিনার উপর বিচার চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বিজয়ী ন্যায় বিচার বলে।
অন্তর্বর্তী সরকার আইসিটিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, কিন্তু তাতে বাংলাদেশি জনগণের কাছে ন্যায় বিচার আসেনি। সাম্প্রদায়িক সহিংসতা, ধর্মীয় স্থানগুলোতে ক্ষয়ক্ষতি, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার ইঙ্গিত দেয় 2024 সালের বিদ্রোহ কেবল দুষ্ট চক্রের আরেকটি মোড়। অন্তর্বর্তী সরকার পরে কার্যকরভাবে আরেকটি একদলীয় সরকার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশে মতবিরোধ যত ব্যাপক হবে, জাতি তত বেশি অস্থির ও হিংস্র হয়ে উঠবে বলেও সতর্ক করেন ব্রিটিশ আইনজীবী জন ক্যামেক। বলেন, দেশ অস্থিতিশীল হলে বিনিয়োগ কমবে, আর কম প্রবৃদ্ধি দারিদ্র্য সৃষ্টি করে, যা ভিন্নমত বৃদ্ধি করে এবং চক্রটি সর্পিলভাবে নিচে নেমে আসে, যতক্ষণ না পরবর্তী সংকট দেশকে আরো অস্থিরতার মধ্যে ফেলে। দর্শক, শুধু বিচার নিয়ে অসন্তোষী নয়, আটলান্টিকের ওপার এই সেমিনার থেকে আরো একটি বার্তা অধ্যাপক ইউনূসের জন্য দেওয়া হয়েছে। সেটি হলো, নির্বাচনটা যেন সবার জন্য হয়। সেমিনারে প্রভাবশালী কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদ বিএনপি ও জামাত ইসলামীর নেতাদের সামনে বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি মানেই হলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যে বার্তাটি এরই মধ্যে কমনওয়েলথ সহ অনেকেই সরকারকে দিয়েছেন। দর্শক, একদিকে বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের বড় বড় প্রশ্ন, ঠিক তার মধ্যে নৈতিকতা ও ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলে সরে গেলেন যে রেখান পান্না। বিষয়টি এমন এক সময় হচ্ছে যখন সরকার বলছে বিচার ও নির্বাচন দুটোই তারা করবে, কিন্তু সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সরকারের মৃত্যুরায় প্রশ্ন তুলছে। ব্যাপারটা অনেকটা সেই রোলার কোস্টারের মতো, যার ব্রেক ফেল করেছে। কখন কোথায় গিয়ে থামবে কেউ জানে না। সামনে হয় রাষ্ট্র সংস্কার হবে, না হয় অস্থিরতা বাড়বে। তবে সামনে যাই হোক, দেশের অস্থিরতা বাড়াতে সিদ্ধহস্ত সরকারের জন্য যে আপাতত অস্বস্তি তৈরি হয়েছে, সেটা বলাই বাহুল্য। পৃথিবীতে কিছু কিছু সত্য কথা আছে যেগুলা সবসময়